স্টুডেন্টস এখন যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, দেখো আমরা কি পার্ট শেষ করে ফেলেছি। যে ফাইনাল টাচের তোমার হাউস প্রপার্টি করিয়েছি, স্যালারি করিয়েছি, ঠিক আছে? আদার সোর্স করিয়েছি, ক্যাপিটাল গেইন করি, ৪ টে করেছি। এবং আ ফাইনাল টাচের যে আমাদের হেডস অফ ইনকাম যে ৫ টা আছে তার মধ্যে লাস্ট হেডস অফ ইনকাম আছে। ঠিক আছে? তো লাস্ট হেডস অফ ইনকামটা কি আছে তোমার? পিজিইপি। এখান থেকে আমাদের এক্সপেকটেশন আছে এক্সামে কালকে ২০ থেকে ২৫ নাম্বার আসবে। ২০ থেকে ২৫ নাম্বার। বাট আমার মন বলছে ২৫ নাম্বার আসবে। ১৫ নাম্বারের একটা বড় অঙ্ক পাবে, যেটা তোমার থাকবে গ্রুপ সি তে। আর ১০ নাম্বারের একটা অঙ্ক পাবে যেটা গ্রুপ বি তে থাকবে। এবং গ্রুপ বি তে ১০ নাম্বার থাকবে না? সেটা এরকম থাকবে ৫+৫। ঠিক আছে? আমার এক্সপেকটেশন আছে এরকম থাকবে। তো দেখো, এই টপিকে মানে পার্টিকুলার এই চ্যাপ্টারে তোমাকে কি শিখতে হবে? তোমাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন শিখতে হবে, যেটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখান থেকে তুমি একটা ৫ মার্কস পাবেই পাবে। ঠিক আছে? এখন যে আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করিয়ে দেব, এটা যদি তুমি ভালো করে করে ফেলো, তাহলে কোন রকমের বিন্দুমাত্র তোমার সমস্যা হবে না। ডেপ্রিসিয়েশন তুমি ৫ নাম্বার কালকের পরীক্ষায় ইজিলি পাবে, ইজিলি পাবে। ২ নম্বর, সায়েন্টিফিক রিসার্চ করাবো, সায়েন্টিফিক রিসার্চ করাবো। ৩ নম্বর, কোনগুলো অ্যাডমিসিবল এক্সপেন্সেস, ঠিক আছে? মানে কোনগুলো অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, কোনগুলো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার সেটা করাবো। ঠিক আছে? অ্যালাওয়েবল, ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার এরকম কোয়েশ্চেনও পরীক্ষায় থাকে। ঠিক আছে? এই ৩ টে টপিক তুমি যদি খুব সুন্দর করে করো না, তাহলে তুমি একটা ১০ নাম্বার পেয়ে যাচ্ছ। সিওর শট, সিওর শট। কি বললাম? সিওর শট। আচ্ছা। আর ১৫ নাম্বারের জন্য আমি ২ টো টপিক রেখেছি। একটা হচ্ছে তোমার প্রফেশন, আরেকটা হচ্ছে বিজনেস। বিজনেসের ২ টো অঙ্ক করাবো, প্রফেশনের ১ টা অঙ্ক করাবো। ঠিক আছে? সায়েন্টিফিক রিসার্চের ১ টা অঙ্ক করাবো, অ্যালাওয়েবল ডিসঅ্যালাওয়েবল এক্সপেন্ডিচারের ১ টা অঙ্ক করাবো, আর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন ২ টো অঙ্ক করাবো। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই ক্লাসে পার্টিকুলার এই এই ফাইনাল টাচে কত অঙ্ক হচ্ছে? ২ আর ১, ৩ আর ১, ৪, ৪ আর ৩ ৭ টা। ৭ টা অঙ্ক করব। ব্যাস এমনভাবে অঙ্ক করাবো পুরো কভার হয়ে যাবে। পুরোটা কভার হয়ে যাবে। তোমাকে কোনো বিন্দুমাত্র টেনশন নিতে হবে না। শুধু যতক্ষণ ক্লাসটা হবে তোমরা মনোযোগ সহকারে দেখো। তোমার যদি মনে হয় তোমরা জানো, তুমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখো। ফাস্ট ফরওয়ার্ড করে দেখো। বাট দেখো না, এরকম করো না যে পরীক্ষার পরে এসে ভাবলে যে না কেন দেখে গেলাম না। এই আফসোসটা করো না। ঠিক আছে? চলো। আমরা এখন যেটা করাবো সেটা ডেপ্রিসিয়েশন। যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্টের, ঠিক আছে? কত নম্বর ধারায় বলা আছে? আন্ডার সেকশন 32 তে বলা আছে। 32 তে। খুব ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট একটা কনসেপ্ট। চলো আমাদের যে নোট আছে ডেপ্রিসিয়েশন এর, সেই নোটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো। নোটটা একটু স্টাডি করি। তারপরে তোমরা ১ম এ অঙ্কে কি করে যাবো? আগে আমাকে তো একটু নোটটা স্টাডি করতে হবে না? জাস্ট ১ বার ২ বার আমার সঙ্গে পড়ো, তো তোমরাও বুঝে যাবে অঙ্কটা। দাঁড়াও পেজটা বের করে নিই আমরা। ইয়েস, ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন। তোমরা প্রত্যেকেই জানো ডেপ্রিসিয়েশন কার উপর হয়। দেখো, ফিক্সড অ্যাসেটস ২ রকমের, একটা ট্যানজিবল হয়, একটা ইনট্যানজিবল হয়। ট্যানজিবল অ্যাসেটস এর উপর আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি, আর ইনট্যানজিবল অ্যাসেটস এর উপর অ্যামortization হয়। ঠিক আছে? এইগুলো কিছু দেখার দরকার নেই, এক্সামে তোমাকে সব বলে দেবে। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন রেট তোমাকে বলে দেবে। আর তোমার পরীক্ষায় যে ডেফিনিশন অঙ্ক আসবে না, সেটা আসবে তোমার ব্লক অফ অ্যাসেটস এর আসবে। কিসের অঙ্ক আসবে? ব্লক অফ অ্যাসেটস আসবে। আর ব্লক অফ অ্যাসেটস এর উপর রিটেন ডাউন ভ্যালু অ্যাপ্লিকেবল। ঠিক আছে? রিটেন ডাউন ভ্যালু ডেপ্রিসিয়েশন চার্জ অন ব্লক অফ অ্যাসেটস। ঠিক আছে? সেম রেট, সেম ক্লাস। সেম রেট, সেম ক্লাস। তো এখন এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা, এই যে এই পয়েন্টটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কালকের পরীক্ষার জন্য এই পয়েন্টটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে তো? এবং কালকের এক্সাম পেপারে এই পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ।
কি বলছে? পুট টু ইউ ডিউরিং সেম প্রিভিয়াস ইয়ার। ধরো তুমি প্রিভিয়াস ইয়ারে একটা কোনো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেস করলে, কোনো একটা মেশিন পারচেস করলে এবং সেই মেশিনটা তুমি প্রিভিয়াস ইয়ারে কতদিন ইউজ করেছো? দুটো কথা বলেছে। ইনকাম ট্যাক্স দুটো কথা বলেছে। তুমি কি ১৮০ দিনের বেশি ইউজ করেছো না কম ইউজ করেছো? ১৮০ দিনের বেশি ইউজ করলে ফুল রেট চাপাবো, ঠিক আছে? আর ১৮০ দিনের কম ইউজ করলে হাফ রেট চাপাবো। ব্যাস এটাই বলা হয়েছে। পুট টু ইউজ ডিউরিং সেম প্রিভিয়াস ইয়ার। 180 ডেজ অর মোর হলে ফুল রেট, লেস দ্যান 180 ডেজ হলে হাফ রেট। ডেপ্রিসিয়েশনে যার রেট বলবে হাফ রেট। ধরো ডেপ্রিসিয়েশন অঙ্কে 10% বলেছে, হাফ রেট মানে 5%। সুন্দর করে তোমাদের বোঝার জন্য আমি কিছু কেস তুলে রেখেছি যাতে তোমরা একবার দেখলে অঙ্কটা তারপর ইজিলি তোমরা বুঝে যাবে। ধরো আমাদের প্রিভিয়াস ইয়ার টুকেছি, প্রিভিয়াস ইয়ার কত? ১/৪ থেকে ১/৪ শুরু হয়, 1 এপ্রিল শুরু হয়, 31 মার্চ শেষ হচ্ছে, ঠিক আছে? তুমি অ্যাসেটটা কিনেছো ৩০ মে। কবে কিনেছো? স্যার অ্যাসেটটা কিনেছি ৩০/৫ মানে ৩০ মে স্যার অ্যাসেটটা কিনেছি। একদম ঠিক, কোনো সন্দেহ নেই, ৩০ মে তুমি অ্যাসেটটা কিনেছো। এবার অ্যাসেটটা ইউজ করছো কবে থেকে? স্যার অ্যাসেটটা ইউজ করছি ১/৭। তার মানে কি? যেদিন কেনা হয় সেদিন থেকে ইউজ করা হয় না, পরে ইউজ করা হলো। কিনলাম ২ দিন পরে ইউজ করব। তো ইউজ করবে 1 জুলাই থেকে। তো দেখতে হবে তোমাকে 1 জুলাই থেকে 31 মার্চ ক মাস হচ্ছে? স্যার এইটা কি ১৮০ দিনের বেশি হচ্ছে না কম হচ্ছে? দেখো কাউন্টিং করো। ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১, ২, ৩। স্যার ৯ মাস হচ্ছে। ১৮০ দিন মানে ৬ মাস। তার মানে ৬ মাসের বেশি মানে ১৮০ দিনের বেশি হচ্ছে, তাই ফুল রেট চাপানো হবে। অঙ্কের রেট ছিল ২০%, তাহলে ফুল রেট বলতে 20% ই চাপানো হবে, ব্যাস। হয়ে গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট কেসে চলে আসুন, নেক্সট কেস। ১/৪ থেকে ৩১/৩ আমি বছরটা টুকলাম। অ্যাসেট কেনা হয়েছে একই দিন ৩০/৫ মানে ৩০ মে অ্যাসেটটা কেনা হয়েছে। কিন্তু ইউজ করা হচ্ছে কবে থেকে? ১/১ 1 জানুয়ারি থেকে ইউজ করা হয়েছে। তাহলে কাউন্টিং করবে 1 জানুয়ারি থেকে 31 মার্চ যদি ক মাস হয়? ৩ মাস। এই ৩ মাস মানে ৯০ দিন। ৩ মাস কি ১৮০ এর বেশি না কম? স্যার কম। তাহলে হাফ রেট। ২০% এর হাফ রেট কত হয়? 10%। দেখো, 10% করা হয়েছে। নেক্সট উদাহরণ দেখো, নেক্সট উদাহরণ। উদাহরণ শুধু বারবার দেখো। বারবার তুমি শুধু উদাহরণ দেখো, তোমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আবার সেই ১ বছর ১/৪/২৩ থেকে ৩১/৩/২৪ তুমি অ্যাসেটটা কিনেছো কবে? ১/১/২৪ এ। তুমি অ্যাসেটটা কিনেছো কবে? ১/১/২৪ আর ইউজ করছো কবে থেকে? স্যার ১/২/২৪। তার মানে এইটুক সময় কত হচ্ছে? ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস ২ মাস। তার মানে তুমি ১৮০ দিনের কম ইউজ করেছো। তাহলে তোমার কোয়েশ্চেনে কি বসবে? হাফ রেট বসবে, হাফ রেট। কি বললাম? হাফ রেট বসবে। তো দেখো আমার মনে হয় হাফ রেট বসবে। তাহলে যে কোয়েশ্চেনটা ছিল ১৫% তার হাফ রেট কত হবে? স্যার ৭.৫%। ৭.৫%। নেক্সট। আবার দেখো একটা বছর ১/৪/২৩ থেকে ৩১/৩/২৪, ঠিক আছে? তুমি অ্যাসেটটা কিনেছো কবে? ২/৫/২৩ এ, ২/৫/২৩ এ। স্যার কবে ২/৫/২৩ মানে মে মাসের ২ তারিখ কিনেছো। মে মাসের ২ তারিখ কিনেছো ২৩ সালে। ঠিক আছে? কিন্তু ইউজ করছো কবে থেকে? 1 ফেব্রুয়ারি থেকে। তাহলে ক মাস ইউজ করলে? স্যার নরমাল ব্যাপার। স্যার ধরুন না ফেব্রুয়ারি আর মার্চ ২ মাস ইউজ করেছি। তা ২ মাস ইউজ করেছি মানে ১৮০ দিনের কম আর ১৮০ দিনের কম মানে হাফ রেট। ১৫% এর হাফ রেট কত হয়? ৭.৫%। ঠিক আছে? বোঝা গেল? স্যার বুঝতে পেরেছি। আর সেরকম জানার দরকার, তুমি নিশ্চয়ই বুঝতে পারলে। তুমি ভাবো না, তুমি নিশ্চয়ই বুঝতে পারলে, কোনো এখানে কোনো সন্দেহ নেই। আরেকটা কথা মাথায় রাখবে, এর ফরম্যাট দেখো, এই ফরম্যাটটা করেছি। ফরম্যাট যদিও জেনারেলি আমি ফরম্যাটে খুব একটা বিশ্বাসী নই। তবু লাস্ট মোমেন্টে পরীক্ষার জন্য ফরম্যাটটা বলে দিচ্ছি। ১ম এ যখন অঙ্ক করবে তখন লিখবে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন ১/৪/২৩ শুরুতে কত ছিল? শুরুতে কত ছিল? ঠিক আছে? এর সাথে পারচেজ করবে, কারেন্ট ইয়ারে তো অনেক মেশিন কিনতে পারি। সেটা যোগ করো। তার থেকে সেলটা বাদ করো। ঠিক আছে? তাহলে ওপেনিং যোগ পারচেজ মাইনাস সেল করে হবে কি? ক্লোজিং। করে হবে কি? ক্লোজিং। ঠিক আছে? ব্যাস। তারপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবে, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কার জন্য অ্যাপ্লিকেবল? শুধুমাত্র প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির জন্য অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন অ্যাপ্লিকেবল। ঠিক আছে? অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কার জন্য অ্যাপ্লিকেবল? শুধুমাত্র প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর কিন্তু অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর এটা তোমাকে মাথায় রাখতে হবে।
চলো এবার আমরা আর অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন চার্জটা কার উপর হবে? অ্যাডিশনাল বলছে অ্যাডিশন, কারেন্ট ইয়ারে যে মেশিন পারচেস করবে তার উপরে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হবে। তাহলে মোটামুটি বুঝলাম। এবার আমরা অঙ্ক করবো, দুটো ডেপ্রিসিয়েশন অঙ্ক আগে করে নিই ফটাফট করে। 8 এর দাগের অঙ্কটা দেখো কি সুন্দর অঙ্ক দিয়েছে। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স। আচ্ছা 8 এর দাগের অঙ্কটা আগে করবো না, চলো আমরা মক পেপার 2 অঙ্কটা আগে করে তারপর মক পেপার 1 অঙ্কটা করবো, তাহলে এটা তোমাদের জন্য বেটার হবে। মক পেপার 2 অঙ্কটা, বি এর দাগের অঙ্কটা আগে করছি, ঠিক আছে? বলছে কি এক্স লিমিটেড ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/24, ঠিক আছে? রিটেন ডাউন ভ্যালু বাংলা বলেছি, রিটেন ডাউন ভ্যালুই হবে, ঠিক আছে? তো রিটেন ডাউন ভ্যালু থাকবে, রিটেন ডাউন ভ্যালু, ঠিক আছে? রিটেন ডাউন ভ্যালু বলে দিয়েছে কত? ওপেনিং বলেছে 15 লাখ টাকা। তুমি নতুন একটা মেশিন কিনেছো এবছর, নতুন একটা মেশিন কিনেছো কবে? 1/8/23 মেশিন কিনেছো কত? 20 লাখ টাকা দিয়ে। আবার একটা মেশিন কিনেছো 1/1/24 5 লাখ টাকা দিয়ে। এবং এবার বলেছে মেশিন সোল্ড করেছে 15/1/24 10 লাখ টাকা দিয়ে। অল দ্য অ্যাসেটস ওয়ার পুট টু ইউজ ইমিডিয়েটলি। আমরা যে আগে এক্সাম্পল গুলো দিলাম, যেদিন কিনেছে আর পুট টু ইউজ ডিফারেন্ট ডেট ছিল, ঠিক আছে? কিন্তু এখানে বলেছে যে ইমিডিয়েটলি পুট টু ইউজ, যেদিন কিনে সেদিন থেকে ইউজ করছো। রেট অফ ডেপ্রিসিয়েশন বলছে 15%, রেট অফ অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন আরেকটা মাথায় রাখবে, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন বলুক বা না বলুক অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন 20%ই হয়। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট হয়? 20% হয়, 20% হয় অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? কম্পিউট কম্পিউট ধরো তোমার পরীক্ষা এরকম বলে দিল অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? ক্যালকুলেট করতে বলেছে কিন্তু পার্সেন্টেজ বলে দেয়নি, তাহলে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন 20% হয়। কম্পিউট অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন এন্ড রিটেন ডাউন ভ্যালু অফ ব্লক অফ অ্যাসেট অ্যাজ অন 31/3/24, একদম ইজি অঙ্ক। চলো অঙ্কটা করে দিচ্ছি। তাহলে প্রথমে কি লিখবো? নর্মালি দাগ যেমন হয় অ্যামাউন্টের একটা ঘর করলেই হবে। প্রথমে লিখবো রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/23, 1/4/23 আমাদের রিটেন ডাউন ভ্যালু কত ছিল? স্যার রিটেন ডাউন ভ্যালু ছিল 1/4/23 15 লাখ টাকা, লেখো 15 লাখ টাকা। এর সাথে যোগ দিয়ে লিখবে পারচেস, মেশিন কিনেছি না তাই লিখবে পারচেস, লিখবে পারচেস কত? ডেট দেবে 1/8/23 20 লাখ টাকা। পারচেস অ্যাজ অন 1/8/23 20 লাখ টাকা। তারপর আবার পারচেস করেছো, লিখবো পারচেস অ্যাজ অন, ডেট কত দিয়েছে? পারচেস অ্যাজ অন 1/1/24, 1/1/24 কত টাকা? 5 লাখ টাকা, 1/1/24 5 লাখ টাকা, ঠিক আছে? তাহলে কত হলো? 15 লাখ আর 20 লাখ যোগ করে হলো 35 লাখ আর 5 লাখ 40 লাখ, ঠিক আছে? এর থেকে মাইনাস করব কি? সেলস, ঠিক আছে? এর থেকে মাইনাস করো তোমার সেলস, ঠিক আছে? তো সেল কত বলেছিল দেখো, কোশ্চেন পড়ে দেখো সেল কত টাকা বলে দিয়েছিল। যত টাকা সেল বলেছিল সেটা তোমাকে লিখতে হবে। তো মেশিনটা বেচে কত টাকা পেয়েছি? 10 লাখ টাকা, 10 লাখ টাকা। তাহলে লেখো 10 লাখ টাকা বাদ দাও। 40 লাখ থেকে 10 লাখ বাদ দিলে কত হয়? 30 লাখ, ঠিক আছে? এইটাকে বলা হয় রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/24 বিফোর ডেপ্রিসিয়েশন বা বিফোর চার্জিং ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন চার্জ করার আগে কি লেখা আছে? এই রিটেন ডাউন ভ্যালু যে বেরোলো ডেপ্রিসিয়েশন চার্জ করার আগে 30 লাখ টাকা, ঠিক আছে? এর থেকে তোমাকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দাও, এর থেকে তোমাকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দাও, তাহলে যে আনসারটা বেরোবে তাকে বলা হয় রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/24, ঠিক আছে? এটাই তোমাকে তোমাকে এটা বের করতে বলেছে আর ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে, ব্যাস। এই তো ফরম্যাট। এবার ডেপ্রিসিয়েশন বের করার নিয়ম তোমাদের শিখিয়েছি। কি নিয়ম শিখিয়েছি? কারেন্ট ইয়ারে যদি কোনো মেশিন কেনা হয়, ঠিক আছে? এইমাত্র তোমাকে বললাম, চার্ট করে করে দেখালাম। বলো, তোমাকে দেখতে হবে প্রিভিয়াস ইয়ারে তুমি যে মেশিনটা কিনেছো সেই মেশিনটা কি 180 বেশি ইউজ করেছে না কম ইউজ করেছে? বলো। দেখো, যদি বুঝতে অসুবিধা হয় ছবি আঁকতে ক্ষতি কোথায় আমাদের? ছবি আঁকতে ক্ষতি কোথায়? টাইম লাইন 1/4/23 থেকে এটা 31/3/24। তুমি দুটো মেশিন কিনেছো, একটা মেশিন কিনেছো 1/8/23, একটা মেশিন কিনেছো তুমি 1/8/23 কত টাকা দিয়ে?
স্যার 20 লাখ টাকা দিয়ে এই মেশিনটা কিনেছো তুমি 20 লাখ, 28 লিখলাম, কোনো অসুবিধা নেই। না স্যার কোনো অসুবিধা নেই। আর একটা কিনেছো কবে? 1/1/24 আর একটা কিনেছো 1/1/24 কত টাকা দিয়ে? স্যার 4 লাখ টাকা। তাহলে আমি যদি প্রথমে এরকম ভাবে ছবি করি, এই যে 20 লাখ টাকার যে মেশিন কিনেছি সেটা কি 180 না বেশি ইউজ করেছি না কম ইউজ করেছি? স্যার বেশি ইউজ করেছি। স্যার বেশি 180 না বেশি। কারণ তো তুমি তুমি কবে কিনেছো বলো? স্যার আগস্ট মাসের ১ তারিখে। তাহলে গোনো আগস্ট মাস থেকে মার্চ মাস অব্দি কাউন্ট করো। কত মাস হচ্ছে? দেখ গোনো। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ৭ মাস হচ্ছে। আর ৭ মাস মানে ৩০ ইন্টু ৭ করলে কত হয়? ২১০ দিন। তাহলে ১৮০ দিনের বেশি ইউজ করেছো, তাই তো? তাহলে 20 লাখ টাকার ওপর 20 লাখ টাকার উপর কিন্তু ফুল রেট হচ্ছে, তাই তো? বুঝতে পারলে তুমি? তুমি তাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তারপর হচ্ছে এইটা 4 লাখ টাকার যে মেশিন কিনে সেটা কতদিন ইউজ করেছো? স্যার 1 জানুয়ারি থেকে 31 মার্চ ক মাস হচ্ছে? 3 মাস। 3 মাস মানে 180 দিনের কম। তাহলে এটা কিন্তু হাফ রেট, তাই তো? তাহলে 4 লাখ টাকার উপর মেশিনটার উপর হাফ রেট হবে। তাহলে এখানে দেখো কোথায় লিখে দেখাবো, নিচে ওয়ার্কিংস করি, ঠিক আছে? তারপর ওখানে টাকাটা একবারে বসিয়ে দিই। ডেপ্রিসিয়েশন চাল, এটা হচ্ছে নরমাল। ডেপ্রিসিয়েশন দুটো হয়, একটা নরমাল হয় আর একটা অ্যাডিশনাল হয়। একটা নরমাল একটা অ্যাডিশনাল। নরমাল করছি। 4 লাখ টাকার উপর হাফ রেট, অঙ্কে 15% বলেছিল, তার হাফ রেট 15% ইন্টু হাফ, ঠিক আছে? তাহলে করে দেখো, 4 লাখ ইন্টু 15% এর হাফ করলে কত হবে? 30,000 টাকা, ঠিক আছে? এটা তো হবেই, প্লাস নরমাল ডেপ্রিসিয়েশন শেষ হয়নি। তাহলে তোমার ক্লোজিং কত ছিল? স্যার ক্লোজিং তো ছিল 30 লাখ। দেখো ক্লোজিং কত ছিল? ক্লোজিং ছিল 30 লাখ, তার মানে 4 লাখের উপর ডেপ্রিসিয়েশন চাপিয়ে দিয়েছো। তাহলে চাপাওনি কত এখনো? স্যার 26 লাখ। 26 লাখের উপর পুরো ফুল রেট হবে। 26 লাখের উপর ফুল রেট হবে। আরে ভাই 4 লাখ টাকা তো 180, যেটা তুমি 180 কম ইউজ করেছো তো সেইটুক পোর্শনই হাফ রেট হবে। মানে বাকি পোর্শনের উপর ফুল রেট 15%। তাহলে করো, 26 লাখের 15% করলে কত হয়? 3,90,000। 3,90,000 আর 30 কত হচ্ছে? 4,20,000 নরমাল ডেপ্রিসিয়েশন। এবার আমরা করবো কি অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন। নরমাল হলো, নিচে লিখছি। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কার উপর হয়? স্যার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর হয়। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অঙ্কে আছে। এবং কারেন্ট ইয়ারে যতটা কিনবে তার উপরে কিন্তু অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হয়। তো কারেন্ট ইয়ারে দুটো কিনেছো, একটা 20 লাখও কিনেছো, একটা 4 লাখও কিনেছো। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 20%। আচ্ছা কোশ্চেনে কি অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন করতে বলেছে? হ্যাঁ, হ্যাঁ, করতে বলেছে। কিন্তু পার্সেন্টেজও বলে দিয়েছে, কোনো চাপ নেই। 20% অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন। 20 লাখ টাকা, এই যে 1/8/23 যে মেশিনটা কিনেছো 20 লাখ টাকা দিয়ে, কত পার্সেন্ট অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন? স্যার 20%। কিন্তু এটা কিন্তু ফুল রেট চাপানো হবে। দেখো তুমি ভাবো কেন ফুল রেট চাপানো হবে? কারণ এটা 180 এর বেশি ইউজ করেছো, ঠিক আছে? স্যার ঠিক আছে। প্লাস 4 লাখ টাকারও অ্যাসেট কিনেছিলে, মেশিন কিনেছিলে, এর উপর 20%, এর উপরও 20% চাপানো হবে। কিন্তু এটা কি 180 এর বেশি না কম? স্যার কম। তাহলে হাফ রেট করো। 20 লাখের 20% 4 লাখ টাকা, প্লাস 4 লাখের 20% 80,000, হাফ হচ্ছে 40,000। তাহলে কত হয়? 4,40,000। হয়ে গেল। তাহলে এটা মুছে দিই, এই জায়গাটা আমাদের দরকার নেই, এটা মুছে দিই। এটা 4,20,000 নরমাল আর অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কত বেরোলো? নিচে লিখে দিলাম। কত? 4,40,000। 4,20,000 আর 4,40,000 যোগ করলে কত হচ্ছে? 8,60,000। টোটাল ডেপ্রিসিয়েশন হলো তোমার কত? 8,60,000। এখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবে কত? 8,60,000। তাহলে দেখো 30 লাখ থেকে 8,60,000 বাদ দাও, কত হচ্ছে দেখো? 21,40,000। এটা হলো তোমার অ্যান্সার। তো হয়ে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল। দেখো এবার যেটা মক পেপার 1 এর ডেপ্রিসিয়েশনটা করে দিই। দুটো করবো বলেছিলাম, একটা করে দিলাম, আর একটা করছি। দেখো কি বলেছে?
আটের দাগের অঙ্কটা বলেছে, "From the following particulars compute admissible depreciation and capital gain or loss for the previous year relevant to the assessment year 24-25. Written down value of building A and B. A আর B দুটো বিল্ডিং এর রিটেন ডাউন ভ্যালু কত বলেছে? 1/4/23 ছিল 2.5 লাখ। কত ছিল 1/4/23 2.5 লাখ টাকা। ঠিক আছে? ওপেনিং ছিল 2.5 লাখ টাকা। তো তোমার দুটো বিল্ডিং ছিল A আর B, দুটো বিল্ডিং ছিল। এটা কিন্তু বিল্ডিং বলছে, এখানে মেশিনের অঙ্ক বলেনি। প্ল্যান্ট এর বিল্ডিং বলেছে। বিল্ডিং ছিল আর বিল্ডিং এর রেট 10% হয় আর তোমার প্ল্যান্ট এর 15% হয়। ঠিক আছে? নতুন একটা বিল্ডিং কেনা হয়েছে, বিল্ডিংটার নাম সি। কত টাকা দিয়ে কেনা হয়েছে? যেটা 3 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। ঠিক আছে? 3 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। কবে? নভেম্বর 15। আচ্ছা, হিসাব করো দেখি নভেম্বর 15 থেকে 31 মার্চ কত মাস হচ্ছে? তো তুমি নভেম্বরটা বাদ দিলে কত হচ্ছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ৪ মাস, ৪ মাস ১৫ দিন। তার মানে ৬ মাসের মধ্যে হচ্ছে। ১৮০ দিনের কম ইউজ করেছো। ঠিক আছে? তো মানে হাফ রেট চাপানো হবে। আচ্ছা। বলছে সমস্ত বিল্ডিং যদি ৬ লাখ টাকায় বিক্রি করে দাও তাহলে কি হবে? যদি তুমি শুধুমাত্র ২ টো বিল্ডিং বিক্রি করে দাও ৫ লাখ টাকায় তাহলে কি হবে? আর যদি একটা বিল্ডিং বিক্রি করো ৫০,০০০ টাকায় তাহলে তোমার অ্যান্সার কি দাঁড়াতে পারে? ঠিক আছে? তো চলো অঙ্কটা করি। খুব সুন্দর অঙ্ক দিয়েছে। ৩ টে ঘর একবারে করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কি লিখবো? অল বিল্ডিং, এখানে লিখবো অল বিল্ডিং সোল্ড। ঠিক আছে তো? A and B বিল্ডিং সোল্ড। লাস্টেরটা কি বলেছিল? অনলি A সোল্ড না? লাস্টেরটা বলেছিল A সোল্ড। প্রথমটা ৬ লাখ টাকায় সোল্ড করলে কি হবে? তারপরেরটা কত বলেছিল দেখো? ৫ লাখ, তারপরটা ৫০,০০০। তাহলে প্রথমে অ্যান্সার কি লিখবো? প্রথমে লিখবো WDV অ্যাজ অন ১/৪/২৩। তো দেখো বিল্ডিং এর ওপেনিং ব্যালেন্স কত ছিল? স্যার ২.৫ লাখ টাকা। এবং প্রতিটারই ২.৫ লাখ টাকা। প্রতিটারই ২.৫ লাখ টাকা। এবার প্রতিটা মানে কি? এটা ৩ টে কন্ডিশন দিয়েছে। এই হলে কি হবে? এই হলে কি হবে? এই হলে কি হবে? ২.৫ লাখ টাকা। ৩ টে ঘরে তুমি ২.৫ লাখ টাকা বসিয়ে দাও। এর সাথে যোগ করব কি? পারচেজ। পারচেজের ডেট দেব 15 নভেম্বর 2023। কত টাকা দিয়ে কিনেছো? দেখো বিল্ডিং কিনেছো স্যার ৩ লাখ টাকা দিয়ে বিল্ডিং কেনা হয়েছে। লেখো ৩ লাখ, ৩ লাখ, ৩ লাখ। টোটাল কত হবে? ৫,৫০,০০০। এটাও ৫,৫০,০০০। এটাও ৫,৫০,০০০। মাইনাস করব সেল। প্রথমটায় ৬ লাখ টাকা সেল, তারপরেরটায় ৫ লাখ টাকা সেল, তারপরেরটায় ৫০,০০০ টাকা সেল। বলো। তুমি সবকটা বিল্ডিং বেচে দিয়েছো। তুমি সবকটা বিল্ডিং বেচে দিয়েছো। তাহলে তোমার কাছে ২ টো বিল্ডিং ছিল A আর B। আরেকটা বিল্ডিং কিনলে ৩ টে বিল্ডিং হলো। সি ৩ টে A, B, C ৩ টে বিল্ডিং হলো, ৩ টে বিল্ডিং বেচে দিয়েছো। তাহলে তুমি আর কোন বিল্ডিং আছে? না স্যার আমার কাছে আর বিল্ডিং নেই। তো তোমার কাছে যদি বিল্ডিং না থাকে তাহলে ডেপ্রিসিয়েশন কার উপর হয়? স্যার অ্যাসেট ইউজ করলে তারপর ডেপ্রিসিয়েশন হয়। তোমার কাছে অ্যাসেটই তো নেই বিল্ডিং। তো ডেপ্রিসিয়েশন চাপাবে কি করে? তার মানে কিন্তু এখানে কিন্তু ডেপ্রিসিয়েশন হচ্ছে না। এখানে ডেপ্রিসিয়েশন হচ্ছে না ১ম সিনারিওতে দেখো। দেখো এখানে কোনো ডেপ্রিসিয়েশন হচ্ছে না। আচ্ছা তার আগে না আমরা একটু করে নিই। রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন ৩১/৩/২৪। ওই কি বলে? বিফোর চার্জিং ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন চার্জ করার আগে। এখানে তো কোনো ডেপ্রিসিয়েশন হবে না। ঠিক আছে? এর কোনো ব্যাপারটা বোঝো কিন্তু। ব্যাপারটা বোঝো। এখানে তো ১ম সিনারিওতে ডেপ্রিসিয়েশনের কোনো প্রশ্নই উঠছে না। কারণ আমার কাছে আর অ্যাসেটটাই নেই আমার কাছে। ঠিক আছে তো? তাহলে রিটেন ডাউন ভ্যালু তাহলে কি ১ম সিনারিওর কি কোনো ভ্যালু পড়ে আছে? না স্যার কোনো ভ্যালু পড়েনি। সেকেন্ডটা দেখো। ৫,৫০,০০০ থেকে ৫,০০,০০০ বাদ দাও। তাহলে কত হচ্ছে? ৫০,০০০ টাকা। এখন আমার কাছে ৫০,০০০ টাকার অ্যাসেট পড়ে আছে সেকেন্ড সিনারিওতে। থার্ড সিনারিওতে তোমার কাছে ৫,০০,০০০ টাকার অ্যাসেট পড়ে আছে। ঠিক আছে? এবার এর থেকে তোমাকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। বাদ দেবে। বাদ দিয়ে যেটা বেরোবে, বাদ দিয়ে যেটা বেরোবে না তাকে লিখবো রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন ৩১/৩/২৪ হয়ে গেল। এটা তো কিছু হবে না।
প্রথম সিনারিওতে তোমার হবে কি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। তার মানে দেখো তোমার 5.5 লাখ টাকার বিল্ডিং বেচে 6 লাখ টাকা পেয়েছো, তোমার লাভ হয়েছে না লস হয়েছে? স্যার লাভ হয়েছে, লাভ। তাহলে বলবে গেইন। ঠিক আছে? তাহলে লিখবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। কত টাকা? ওই 6 লাখ থেকে 5.5 লাখ টাকা বাদ দাও, কত হচ্ছে? 50,000 টাকা। সেকেন্ড সিনারিও বের করেছি ডেপ্রিসিয়েশন। সেকেন্ড সিনারিও ডেপ্রিসিয়েশন কত হবে? আমি যেটা তোমাকে কিছুক্ষণ আগে বললাম, এই যে কারেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ারে তুমি যে বিল্ডিংটা কিনেছো সেটা কত ইউজ করেছো? স্যার 180 দিনে কম ইউজ করি, তাহলে হাফ রেট চাপানো হবে। একদম, একদম হাফ রেট চাপানো হবে। তাহলে তুমি বলে স্যার মেশিন তো কিনেছি 3 লাখ টাকা দিয়ে। তো 3 লাখ টাকার উপর হাফ রেট 10% হয়ে যাবে 5%। না, দেখো, দেখো স্টুডেন্ট দেখো এই জায়গাটা ভুল করবে না। আমার প্রশ্ন, তুমি যে কারেন্ট ইয়ারে যে 3 লাখ টাকার বিল্ডিং কিনেছো, সেই 3 লাখ টাকা বিল্ডিং, তুমি 3 লাখ টাকা বিল্ডিং কেনো, তাহলে তো নিশ্চয়ই বছরের শেষে বিল্ডিংটা পড়ে থাকবে। তো 3 লাখ টাকা যে বিল্ডিং কিনেছো সেই বিল্ডিং কি বছরের শেষে কত 50,000 টাকার মধ্যে কি আছে? 3 লাখ টাকা বিল্ডিং কি 50-এর মধ্যে আছে? না স্যার, নেই স্যার। তোমার কাছে এখন 50,000 টাকার বিল্ডিং পড়ে আছে। তো তোমার কাছে এখন বিল্ডিং পড়ে আছে কত টাকার? 50,000 টাকা। তাহলে তো ডেপ্রিসিয়েশন চাপাবে কার উপর? 50 এর উপরেই তো চাপাবে। তুমি 3 লাখের উপর কি করে যাও? তুমি কমন সেন্স খাটাও। তুমি 3 লাখের উপর কি করে ডেপ্রিসিয়েশন চাপাবে? তো 3 লাখ টাকার বিল্ডিং কি তোমার কাছে এক্সিস্ট করছে? না স্যার। না স্যার, আমি তো 5 লাখ টাকার বিল্ডিং বেচেই দিয়েছি। তার মানে তুমি ওপেনিং 2.5 লাখ তো বেচেই দিয়েছো। ওপেনিং 2.5 লাখ তো বেচেই দিয়েছো। আবার এবছর যে পারচেজ করে 2.5 লাখ, ওখান থেকেও 2.5 লাখ বেচে দিয়েছো। তাহলে পড়ে আছে কোন বিল্ডিংটা? এবছর যে তুমি 3 লাখ টাকার বিল্ডিং কিনেছিলে, ওখান থেকেই 50,000 টাকার বিল্ডিং পড়ে আছে। তো ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। এই সিনারিও কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এই জন্য পার্টিকুলার এই অঙ্কটা আমার তোলার কোনো টার্গেট ছিল না। পার্টিকুলার সেকেন্ড পয়েন্ট আর ফার্স্ট পয়েন্টের জন্য আমি অঙ্কটা তুলেছি। থার্ড পয়েন্টে তুমি ইজিই পারবে করতে। তো 50,000 টাকা ইন্টু 10% ইন্টু হাফ। কেন? তুমি যে কারেন্ট ইয়ার যে বিল্ডিংটা কিনেছো তার তো 180 দিনের কম ইউজ করছো, তাহলে হাফ রেট চাপাতেই হবে। তাই তো? তাহলে 50,000 5% করলে কত হবে? 2,500 টাকা হচ্ছে, দেখে নাও। 2,500 টাকা। তাহলে এখানে লিখবে 2,500 টাকা ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে হচ্ছে 47,500 টাকা। থার্ড সিনারিও। থার্ড সিনারিওতে ব্যালেন্স পড়ে আছে কত? স্যার ব্যালেন্স তো 5 লাখ টাকা পড়ে আছে। ব্যালেন্স 5 লাখ টাকা পড়ে আছে। ব্যালেন্স 5 লাখ টাকা পড়ে আছে। তাহলে এবার দেখো কারেন্ট ইয়ারে কত মেশিন কিনেছো? বিল্ডিং কিনেছো স্যার 3 লাখ টাকার বিল্ডিং কিনেছো। তাহলে কারেন্ট ইয়ারে যে বিল্ডিংটা কিনেছি তার উপর কি হবে? যদি 180 দিনের কম হয় তাহলে হাফ রেট। তা 3 লাখ টাকা তো 180 দিনের কম ইউজ করছো? হ্যাঁ স্যার, তাহলে হাফ রেট চাপাও। তো 3 লাখ টাকার উপর তুমি হাফ রেট চাপাও। 3 লাখ টাকার উপর হাফ রেট চাপাও। 3 লাখ টাকার উপর হাফ রেট 10% ইন্টু হাফ। তাহলে 5 লাখ টাকার মধ্যে তুমি অলরেডি 3 লাখ টাকার ডেপ্রিসিয়েশন দেখিয়ে দিয়েছো। তাহলে দেখাওনি কত? স্যার 2 লাখ টাকা। 2 লাখ টাকার উপর ফুল রেট চাপাও। 2 লাখ টাকার উপর ফুল রেট চাপাও। তাহলে কত হচ্ছে? 30,000 এর হাফ হচ্ছে 15,000 আর 20,000। 15 আর 20 যোগ করে কত হচ্ছে? 35,000। তাহলে এখানে লেখো 35,000। বাদ দাও 4,65,000। অঙ্ক শেষ হয়ে গেল। এই যে 3 লাখ টাকা যে কারেন্ট ইয়ারে বিল্ডিং কিনেছিলে, এই 3 লাখ টাকা 5 লাখের মধ্যে আছে। আর ওখানে 3 লাখ টাকা 50 এর মধ্যে নেই। কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবে। তাহলে আমরা কি বলেছিলাম কি করাবো? এই মানে ফাইনাল টাচে ডেপ্রিসিয়েশন দুটো অঙ্ক করো, দুটো অঙ্ক হয়ে গেল। ঠিক আছে? এবার বলছে সায়েন্টিফিক রিসার্চ। মানে এর চেয়ে সোজা অঙ্ক তুমি পরীক্ষার কোশ্চেন পেপারে দেখতেই পাবে না। এত সবচেয়ে সোজা অঙ্ক সায়েন্টিফিক রিসার্চ। একদম ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সায়েন্টিফিক রিসার্চ এ ভেরি, ভেরি সিম্পল একটা কনসেপ্ট। সায়েন্টিফিক রিসার্চ আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? সেকশন 35 এ। কি বললাম? সেকশন 35 এ সায়েন্টিফিক রিসার্চের কথা বলা আছে। দেখো, আমি তো নোট পড়িয়ে দিচ্ছি। তার আগে আমি বলছি সায়েন্টিফিক রিসার্চ। এই সায়েন্টিফিক রিসার্চ জিনিসটা কি হয়? দেখো, সায়েন্টিফিক রিসার্চের জন্য অ্যাকচুয়ালি বড়, বড় যারা বিজনেস করে না, তারা কিন্তু সায়েন্টিফিক রিসার্চের জন্য খরচা করে। এবার সায়েন্টিফিক রিসার্চের জন্য খরচা করলে কত টাকা ছাড় পাওয়া যায়? অ্যাকচুয়ালি এখানে এই কনসেপ্টটাই শিখতে হবে। সায়েন্টিফিক রিসার্চ করলে কত টাকা ছাড় পাওয়া যায়। এবার সায়েন্টিফিক রিসার্চের জন্য যে খরচাগুলো করবে, সেটা তুমি ঘরেও করতে পারো, আবার ঘরের বাইরে। ঘরে মানে ইন হাউস রিসার্চ মানে কোম্পানি ফ্যাক্টরির মধ্যে ইন হাউস রিসার্চ ঘরে করলে। আর ঘরের বাইরে মানে আউটসাইডার দ্য ইনস্টিটিউশন, মানে অন্য কোথাও ঘরে মানে কোম্পানির বাইরে অন্য কোথাও খরচা করলে। স্যার কোম্পানির বাইরে কোথায়? ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি খরচা করলে আইএসআই, নাম তো শুনেছো? নাম তো শুনেছো আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তারপর শিবপুর বি ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে? শিবপুর বি ইঞ্জিনিয়ারিং কলেজ। তাহলে কি কি বললাম? আইএসআই বললাম, ক্যালকাটা ইউনিভার্সিটি বললাম, দিল্লি ইউনিভার্সিটি। ঠিক আছে? শিবপুর বি ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে তো? তারপর আইটিআই খড়গপুর,
তো এই সমস্ত জায়গায় তুমি ধরো, এই সমস্ত জায়গায় তুমি সায়েন্টিফিক রিসার্চ করার জন্য পাঠালে। ঠিক আছে তো? তার জন্য তোমার খরচাপাতি হবে তো। এখানে কি ছাড় পাওয়া যায়? আর ঘরে করলে কি ছাড় পাওয়া যায়? এইখানে এটাই শিখবে। আচ্ছা খরচা ২ রকমের হয়। একটা রেভিনিউ খরচা হয়, আর একটা ক্যাপিটাল খরচা হয়। কি বললাম? একটা রেভিনিউ খরচা হয়, একটা ক্যাপিটাল খরচা হয়। ঠিক আছে? তো দেখো, তুমি সায়েন্টিফিক রিসার্চ এর জন্য যত খরচা করবে, কোন মানে কিচ্ছু দেখা যাবে না, চোখ বন্ধ করে 100% ডিডাকশন, 100%, পুরো 100% ছাড় দেবে, পুরো 100% ছাড় দেবে। শুধুমাত্র ল্যান্ডের উপর কোনো ছাড় নেই। ব্যাস। ব্যাস আর কিছু জানার দরকার নেই। তো চলো এবার আমরা একটু নোটটা দেখিয়ে দিই। নোটটা দেখিয়ে তাহলে তোমাদের একটু আরো ব্যাপার কনসেপ্ট আরো ক্লিয়ার থাকবে। দেখো কি সুন্দর লেখা হয় সায়েন্টিফিক নোট দেখেছো কত সুন্দরভাবে নোট তৈরি করে। ঠিক আছে তো? বই অত পড়তাম না। চাটে কাজ হয়ে গেছে। ঠিক আছে তো? তো বলছে সায়েন্টিফিক রিসার্চ যে ডিডাকশনটা কত নম্বর ধারায় বলছে? সেকশন 35 এ বলা আছে। ঠিক আছে? এখানে কি লিখেছি? এক্সপেন্ডিচার রিলেটেড টু বিজনেস। ঠিক আছে? ক্যারিড অন ক্যারিড অন বাই, ঠিক আছে? এসএসসি। তো বলছে ইন হাউস রিসার্চ, হাউস মানে ঘরে যদি খরচা করো, তো ঘরে যে খরচা করবে সেটা রেভিনিউ খরচাও করতে পারো, আবার ক্যাপিটাল খরচাও করতে পারো। ঠিক আছে? ঘরে যদি খরচা, রেভিনিউ খরচা কাকে বলে? সব বলছি। রেভিনিউ খরচা কাকে বলে? ধরো রেভিনিউ খরচা বলতে তুমি স্যালারি পেমেন্ট করছো, তারপরে র মেটেরিয়াল কিনছো, এইগুলো হচ্ছে রেভিনিউ খরচা। এগুলো তো রেভিনিউ খরচা। ঠিক আছে? আর বুঝতে পারলে তো? ক্যাপিটাল খরচা মানে কি? ধরো কোন রকমের কোন অ্যাসেট পারচেজ করলে এটা তো ক্যাপিটাল খরচা। তার মানে আমি বললাম ঘরে যে খরচা করবে সেটা রেভিনিউ খরচাও হতে পারে, আবার ক্যাপিটাল খরচাও হতে পারে। তো ঘরে যে খরচা করবে, তুমি রেভিনিউ খরচা করলে পুরো 100% ছাড়, পুরোপুরি 100% ছাড় রেভিনিউ খরচা। আর ক্যাপিটাল খরচা করলে, ঠিক আছে, ওখানেও 100% ছাড়, কিন্তু ল্যান্ডের উপর কোনো ছাড় নেই। লিখেছি দেখো, ক্যাপিটাল খরচা এক্সক্লুডিং কস্ট অফ ল্যান্ড। ঠিক আছে তো? আচ্ছা, এবার হচ্ছে ডোনেশন অর কন্ট্রিবিউশন। তুমি অন্য কোথাও কন্ট্রিবিউট করলে, আউটসাইড বাইরে ঠিক আছে, কন্ট্রিবিউশন করলে সেখানে কন্ট্রিবিউশন করলে পুরো 100% ছাড়। দেখো 100%, 100%, 100%। ঠিক আছে তো? এখানে আরেকটু ওইটাকে আরেকটু ডিটেইলস করা, মানে একটু ভাঙা হয়েছে। সেকশন 35 দুটো করেছে। একটা ইন হাউস রিসার্চ, ঠিক আছে? রিসার্চ মাস্ট বি রিলেটেড টু বিজনেস প্রফেশন। মানে পুরো বিজনেস প্রফেশনের জন্য রিসার্চটা করা হবে। বিজনেস বা প্রফেশনের জন্যই তো রিসার্চটা করা হবে ঘরে হলে। আর বাইরে হলে রিসার্চ মে মে নট বি রিলেটেড। সে বিজনেস রিলেটেড হতেও পারে বা নাও হতে পারে। ঠিক আছে তো? তো এখানে খরচাটা কেমন করা হবে? খরচাটা দুটো খরচা করা হয়। একটা রেভিনিউ খরচা, একটা ক্যাপিটাল খরচা। এটা বারবার বলেছি। ঠিক আছে? রেভিনিউ খরচার মধ্যে কি পড়বে? র মেটেরিয়াল কেনা, সেলারি, ঠিক আছে? কিন্তু সেলারির মধ্যে পার কিউইটস টা কিন্তু পড়বে না। ঠিক আছে? তো দেখো এই বলে দিয়েছে। তো এই সমস্ত জিনিস বলে দিয়েছে। এবার একটা অঙ্ক দেখলে তুমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক দেখলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বেশি পড়ে লাভ নেই। তাহলে যেইটুকু বললাম সেইটুকু মাথায় রাখো। তো সায়েন্টিফিক রিসার্চ অঙ্ক কোথায়? দেখো একটাই অঙ্ক শেষ করেছি। হুম, এই দেখো। ৯ এর দাগে মক পেপার 2 এর ৯ এর দাগের এর অঙ্কটা। কি বলছে? মিস ঋতুবালা খান engage in the business of manufacture of jute bags। তাহলে কি বলছে? মিস ঋতুবালা খান engage, কোথায় engage আছে? বিজনেস করছে কি? ম্যানুফ্যাকচার অফ জুট ব্যাগ। মানে জুট ব্যাগ মানে বুঝতে পারলে তো? ওই জুট ব্যাগ ম্যানুফ্যাকচার করছে, এর বিজনেস করে। Furnishes the following particulars for the previous year 2024. Compute the deduction available under section 35। তো সেকশন 35 মানে সায়েন্টিফিক রিসার্চের কথা বলে দিয়েছে। While computing income under the head profit and gains of business or profession, assuming that Miss Khan, ঠিক আছে, has not exercised option under section 115 বার। ও 115 বাকে পড়ছে না, মানে নিউ রেজিমে পড়ছে না। ঠিক আছে? তো খাস নিউ রেজিমে তো সায়েন্টিফিক রিসার্চে কোনো ডিডাকশন পাওয়াই যায় না। ঠিক আছে তো? তো ওটা ওল্ড রেজিমের কথা বলেছে। বলছে অ্যামাউন্ট পেড টু আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুরে তুমি পেমেন্ট করছো সায়েন্টিফিক রিসার্চের জন্য, আইআইটি খড়গপুরে পাঠিয়েছো। তাহলে এটা কি কোম্পানির মধ্যে না স্যার? বাইরে পাঠিয়েছি। কোম্পানির বাইরে পাঠালে পুরো 100% ডিডাকশন। পুরোপুরি 100% ডিডাকশন। ঠিক আছে তো? তাহলে কত হলো? ৳২,০০,০০০। ৳২,০০,০০০ পুরো 100% ছাড় পাবে। স্যার পরীক্ষায় কিভাবে লিখবো? আমি বলে দিচ্ছি তো। এই বলে দিচ্ছি। কিচ্ছু না। একটা পার্টিকুলার্স এর ঘর করবে, একটা অ্যামাউন্ট এর রুপিস এর একটা ঘর করবে। তাহলে চলো এটা লিখো। এটা লেখো। পরীক্ষায় কিভাবে লিখতে হবে এটা লেখো। এরকম একটা দাগ কেটে দেবে। ঠিক আছে?
লিখবে, এইবার লিখবে পুরো কথাটা লিখবে। অ্যামাউন্ট পেড টু আইআইটি খড়গপুর, এই পুরো কথাটা লিখবে। অ্যামাউন্ট পেড টু আইআইটি খড়গপুর। ফর অ্যান অ্যাপ্রুভড সায়েন্টিফিক রিসার্চ প্রোগ্রাম। ফর অ্যান অ্যাপ্রুভড সায়েন্টিফিক রিসার্চ প্রোগ্রাম। পুরো 100% ছাড়। কত টাকা? 2,00,000 টাকা। এবার কি লেখা আছে? অ্যামাউন্ট পেড টু আইএসআই, ওই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আমাদের এখানেই আছে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ঠিক আছে তো? আইএসআই, কলকাতা, ফর স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ ফর নট রিলেটেড টু বিজনেস। বারবার বলেছি, বাইরে যে খরচা করবে সেটা বিজনেস পারপাস হতেও পারে, বিজনেস রিলেটেড হতেও পারে, নাও হতে পারে, কোনো ম্যাটার করে না। কোনো ম্যাটার করে না। পুরো 100% ছাড়। 20,000 টাকায় পুরো ছাড় পাবে। তাহলে আমরা পুরো লিখে না, সময় নষ্ট করছি না। এখানে লিখি অ্যামাউন্ট পেড টু আইএসআই লিখে রাখলাম। শুধু আইএসআই। পুরো 20,000 টাকা ছাড় পাবো। এটা তোমরা লিখে নিতে পারো। তাহলে তো সময় নষ্ট হবে লিখে। তো যে অ্যামাউন্ট পেড টু আইআইইএসটি, ওই শিবপুর বি ইঞ্জিনিয়ারিং কলেজ, এটাই তো শিবপুর বি ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলেছে। আইআইইএসটি সায়েন্টিফিক রিসার্চের জন্য খরচা করেছে কত? 3,00,000 টাকা। পুরো 100% ছাড় পাবে। আইআইইএসটি পুরো 3,00,000 টাকা ছাড় পাবে। পুরো 3,00,000 টাকা ছাড় পাবে। ঠিক আছে? তাহলে লেখো আইআইইএসটি। কত টাকা? 3,00,000 টাকা ছাড় পাবে। তারপরে আরো ২ টো পয়েন্ট আছে। ২ টো পয়েন্ট পড়ো। তারপর এবার লিখব ইন হাউস রিসার্চ। দেখে নিচ্ছি আমরা কোশ্চেনে। তারপরে বলেছিল হাউস রিসার্চ। ২ টো পয়েন্ট বলেছিল। একটা বলছিল পারচেজ আ পিস অফ ল্যান্ড, ল্যান্ড কিনেছো। তাহলে লিখো পারচেজ অফ ল্যান্ড। তো কিছুক্ষণ আগে বললাম, সমস্ত জিনিসের উপর 100% ছাড় পাওয়া যায়। তো ল্যান্ড কিনলে ল্যান্ডের উপর কোনো ডিডাকশন নেই। পারচেজ অফ ল্যান্ড, ল্যান্ডের উপর কোনো ছাড় নেই। ঠিক আছে তো? ল্যান্ডের উপর কোনো ছাড় নেই। লাস্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার ইনকার্ড ফর ইন হাউস রিসার্চ 50,000 টাকা। তো 50,000 টাকা ছাড়। রেভিনিউ এক্সপেন্ডিচার পুরোপুরি 50,000 টাকা ছাড়। কত হচ্ছে? 2,20,000, 3,00,000, তাই তো? 5,20,000, 5,20,000 আর 50, 5,70,000। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ডিডাকশন। অ্যামাউন্ট অফ ডিডাকশন কত টাকা ছাড় পেলে? 5,70,000 টাকা ছাড়। এবার তাহলে ২ টো পার্ট শিখিয়ে দিলাম মানে তোমাদের ডেপ্রিসিয়েশন শিখিয়ে দিলাম, সায়েন্টিফিক রিসার্চ শিখিয়ে দিলাম। এবার কোনগুলো অ্যালাওয়েবল খরচা, কোনগুলো ডিসঅ্যালাওয়েবল খরচা। এটা হয়ে গেলে এটা কিন্তু তুমি একটা পরীক্ষায় 10 নাম্বার সিওর শট হয়ে গেল। পিজিবিতে 10 টা নাম্বার সিওর শট হয়ে গেল। দেখো, সিইউতে আসা বেশ কিছু অঙ্ক আমি সমস্ত পয়েন্টগুলো কভার করেছি। তবে এই যে ৪ টে পয়েন্ট তুলেছি এটা কিন্তু সিইউতে আসা না। এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে, এরকম পয়েন্ট। বলছে কি? দেখো মন দিয়ে শুনবে। রোজি লিমিটেড মেইনটেইন ইটস বুকস অফ অ্যাকাউন্ট on mercantile system, ঠিক আছে? ডিউ ডেট অফ ফার্নিশিং দ্য রিটার্ন অফ ইনকাম, ঠিক আছে? অফ দিস কোম্পানি। আচ্ছা, এখানে একটা কথা বলেছে, রোজি লিমিটেড মানে একটা কোম্পানি। এটা একটা কোম্পানি।
ঠিক আছে? কোম্পানির রিটার্ন সাবমিট করার ডেটও বলে দিয়েছে। কোম্পানির রিটার্ন সাবমিট করা তোমরা এর পরের সেমিস্টার 4th সেমিস্টারে শিখবে রিটার্ন সাবমিট করা। ট্যাক্স ম্যানেজমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে। রিটার্ন সাবমিট করার ডেট, ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট কি, পার্টনারশিপ ফার্মে রিটার্ন সাবমিট করার ডেট কি, কোম্পানির রিটার্ন সাবমিট করার ডেট কি। ঠিক আছে তো? আমি বলে দিই রিটার্ন সাবমিট করার ডেট ইন্ডিভিজুয়াল, আমি যেমন ইন্ডিভিজুয়াল আমাদের রিটার্ন সাবমিট করার ডেট হচ্ছে 31 জুলাই। কবে? থাকতে পারে কিন্তু এরকম পয়েন্ট। ঠিক আছে? এখানে কোম্পানি বলেছে পরীক্ষাতে ইন্ডিভিজুয়াল থাকতেই পারে, তাই না? তুমি ধরো মেইন অঙ্ক করলে, তোমার বিজনেসের অঙ্ক পরীক্ষায় আসলো, সেখানে তো ইন্ডিভিজুয়াল থাকবে। তো ওখানে তো বলতে পারে রিটার্ন সাবমিটের ডেট। ঠিক আছে? তা রিটার্ন সাবমিট করার ডেট কত? 31 জুলাই ইন্ডিভিজুয়াল। কিন্তু এটা যদি কোম্পানি হয়, কোম্পানির ক্ষেত্রে কি হয়? কোম্পানির ক্ষেত্রে হয় হচ্ছে তোমার 31 অক্টোবর। কবে হয়? 31 অক্টোবর, 31 অক্টোবর। ঠিক আছে? কোম্পানিকে রিটার্ন সাবমিট করার ডেট 31 অক্টোবর। Of the relevant assessment year, the debit item of its profit and loss account for the year ended 31st March 2024 include the following in respect of which payment have been made on different dates as mentioned below. তো এখানে না 4টে পয়েন্ট বলেছে, 4টে পয়েন্ট করে নিই, তারপর আমরা বাকিগুলো পড়বো। বলছে কি কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি সম্পর্কে আইডিয়া আছে? এটা তো ভেঙে বলতে হবে না কাস্টম ডিউটি কি। কাস্টম ডিউটি কি? কাস্টম ডিউটি কত? 68,000 টাকা। ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে 68,000। এর মধ্যে বলছে 28,000 টাকা পেড করেছো কবে? ফেব্রুয়ারি 12, 2024। আচ্ছা, তোমাকে আমি একটু ইনফরমেশনটা বলে দিই। অ্যাকচুয়ালি কি হয়, এই যে এখন যে কনসেপ্টটা পড়াচ্ছি, কোনটা অ্যালাউয়েবল কোনটা ডিসঅ্যালাউয়েবল, এটার জন্য আমাকে তো 43B র রুল জানতে হবে। এটা 43B র কথাগুলো বলছে আন্ডার সেকশন। 43B তে বলে দিয়েছে, ধরো পার্টিকুলার কোনো একটা খরচা, ঠিক আছে? কোনো একটা খরচা এসএসসি করেছে। এসএসসি সেটা ইন্ডিভিজুয়ালও হতে পারে, কোম্পানিও হতে পারে। ঠিক আছে? তো অ যেই হোক এসএসসি। তো কোনো পার্টিকুলার একটা খরচা এসএসসি করেছে এবং সেই খরচাটা না অ্যালাউয়েবল খরচা। সেই খরচাটা অ্যালাউয়েবল মানে ব্যবসা সংক্রান্ত খরচাই করেছে। কিন্তু সেটা ছাড় কোন বছর পাবে? সেই ছাড়টা কোন বছর পাবে? এই প্রিভিয়াস ইয়ারে পাবে নাকি পরের প্রিভিয়াস ইয়ারে পাবে? সেই সংক্রান্ত কথা 43B তে বলেছে। সেই সংক্রান্ত কথা 43B। স্যার যেমন একটা এক্সাম্পল দিয়ে বলুন, আমি বলছি। ধরো আজকে ধরো আমার একটা মানে বিজনেস আছে, বিজনেস। আমি তো এখন কোম্পানির কথা বলব না, নরমাল ধরো আজকে আমার একটা বিজনেস, ধরো আমি ইন্ডিভিজুয়াল, আমি একটা বড় বিজনেস খুলেছি, বিশাল বড় বিজনেস খুলেছি। সেখানে আমার কাছে আমার দোকানে প্রচুর এমপ্লয়ি চাকরি করে। এবার কি করেছি, ওই এমপ্লয়িদের না আমি প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করেছি। কিসের ব্যবস্থা করেছি? প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করেছি। তাহলে এমপ্লয়িদের যে আমি প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করলাম, এটা আমার কাছে কি খরচা? অ্যালাউয়েবল, ডিসঅ্যালাউড? এটা অ্যালাউয়েবল খরচা। এটা অ্যালাউয়েবল খরচা। কেননা আমি যদি বিজনেস বন্ধ করে দিই, বিজনেস যদি না করি তাহলে এই খরচা করতে হবে না। বিজনেস করলে এই খরচাটা করতেই হবে। এটা তো আমার অ্যালাউয়েবল খরচা। ঠিক আছে? এইবার এইটার ডিডাকশনটা পাওয়ার একটা গল্প আছে। এই ডিডাকশনটা তুমি এই কোন বছর পাবে? সাপোজ ধরো আমি তোমাকে বলছি, একটা এক্সাম্পল বলছি। এক্সাম্পলটা মন দিয়ে শুনবে। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? ধরো 1/4/23 থেকে 31/3/24। প্রশ্ন হলো স্যার আপনি খরচাটা কবে করেছেন? ধরো খরচাটা আমি করেছি আ জুলাই, ধরো 15ই জুলাই। এই খরচাটা আমি করেছি কবে? 15ই জুলাই 24। এই 15ই জুলাই 24। এখন তোমাদের মনে প্রশ্ন, তোমরা যদি জানো করো, যদি না জানো তাহলে একটু অসুবিধা হবে। তো দেখো তোমাদের মনে কি কোয়েশ্চেনটা হচ্ছে, এখন বলো এই খরচা তো অ্যালাউয়েবল খরচা। এই খরচাটা তো অ্যালাউয়েবল খরচা। বিজনেসের জন্য করছি, হ্যাঁ স্যার। কিন্তু খরচাটা করছো কবে? আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার। কত? 23-24। তুমি খরচাটা কি প্রিভিয়াস ইয়ার মধ্যে করছো? না স্যার প্রিভিয়াস ইয়ার মধ্যে করছি না। স্যার আপনি এই প্রিভিয়াস ইয়ারে করছেন না, আপনি পরের প্রিভিয়াস ইয়ারে করছেন। পরের প্রিভিয়াস ইয়ার মানে এই যাচ্ছে ধরো 24-25 পরের প্রিভিয়াস ইয়ার। তাহলে আপনি 24-25 এ খরচা করছেন, তো আপনি 24-25 ছাড় পাবেন। আপনি কেন 30 ছাড় পাবেন না? এটাই তো রুল। এটাই তো তোমাদের মাথায় আসা উচিত। তাই না? কিন্তু ইনকাম ট্যাক্স থেকে একটা কথা বলে দিয়েছে। 43B তে এই কথাটাই বলেছে। দেখো এটা যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল এর রুল একটা এপ্লাই হবে। পার্টনারশিপ ফার্ম হলে পার্টনারশিপ ফার্মের রুল এপ্লাই হবে। আর যদি তোমার কোম্পানি হয় কোম্পানির রুল এপ্লাই হবে। ইন্ডিভিজুয়াল এর রুলটা কি? ইন্ডিভিজুয়াল এর রিটার্ন সাবমিট করার ডেট কবে? ইন্ডিভিজুয়াল এর রিটার্ন সাবমিট করার ডেট হচ্ছে 31 জুলাই। ঠিক আছে? আর কোম্পানি রিটার্ন সাবমিট করার ডেট কবে? 31 অক্টোবর। পার্টনারশিপ ফার্মেরও তাই। 31 অক্টোবর। আমি এখানে ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলছি। তাহলে ইন্ডিভিজুয়াল মানে আমি এই পেমেন্টটা করেছি কবে? এই পেমেন্টটা করেছি কবে? স্যার আপনি পেমেন্টটা করেছেন 15ই জুলাই। 15ই জুলাই পেমেন্ট করেছেন। কিন্তু রিটার্ন সাবমিট করি কোন দিন? স্যার রিটার্ন সাবমিট করেন 31শে জুলাই।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি বলেছে? বলছে তুমি যদি ৩১শে জুলাইয়ের মধ্যে পেমেন্ট করো, মন দিয়ে শোনো, তুমি যদি ৩১শে জুলাই মানে ৩১/৭/২৪ এর মধ্যে পেমেন্ট করো, তাহলে কিন্তু তুমি এই প্রিভিয়াস ইয়ারেই ছাড় পাবে। এটা কিন্তু ইনকাম ট্যাক্স থেকে বলেছে। ও এই রুল, এটা রুল। স্যার ধরুন আমি ১৫ এই তারিখ পেমেন্ট না করে ধরুন আমি পেমেন্ট করলাম, ধরুন আমি পেমেন্ট করলাম ১৫ই আগস্ট ২৪ এ। তাহলে কিন্তু এই বছর ছাড় পাবে না। কারণ রুল কি? ৩১শে জুলাইয়ের মধ্যে পেমেন্ট করতে হবে। তুমি জুলাইয়ের মধ্যে পেমেন্ট না করে ১৫ই আগস্ট চলে গেছো। তাহলে ছাড় তো পাবে কিন্তু এই প্রিভিয়াস ইয়ারে ছাড় না পেয়ে পরের প্রিভিয়াস ইয়ারে ছাড় পাবে। এটাই বলতে চেয়েছি। রুলে এটাই বলা আছে। এবার দেখো কোয়েশ্চেনটা পড়ো, তুমি অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো কাস্টম ডিউটি কি হয় জানো তো? অ্যালাওয়েবল খরচা। এটা অ্যালাওয়েবল খরচা। ঠিক আছে? তুমি ৬৮,০০০ কাস্টম ডিউটির জন্য খরচা করেছো। তার মধ্যে ২৮,০০০ পে করেছো কবে? ২৮,০০০ পে করেছো ফেব্রুয়ারি ১২, ২৪ মানে কোন প্রিভিয়াস ইয়ার? স্যার এটা ২৩-২৪। তাহলে তুমি ২৩-২৪ এ পে করেছো। তুমি ২৩-২৪ এ পে করেছো। তাহলে আমি না তোমাকে একটু সুন্দর করে চার্ট করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে? ২৩-২৪ ১/৪/২৩ থেকে ৩১/৩/২৪ আর রিটার্ন এখানে আর লিখলাম। রিটার্ন সাবমিট করার ডেট কবে? কোম্পানি তো ৩১/১০ এই দিন রিটার্ন সাবমিট করার ডেট। তুমি কাস্টম ডিউটি দিয়েছো কত? টোটাল ৬৮,০০০। তার মানে ২৮,০০০ পে করেছো কবে? ফেব্রুয়ারি ১২, ২৪ ফেব্রুয়ারি ১২, ২৪ মানে হচ্ছে ফেব্রুয়ারি ১২, ২৪ মানে হচ্ছে তোমার হ্যাঁ ১২/২/২৪ তাহলে তো তুমি এই প্রিভিয়াস ইয়ারেই পে করেছো, তাহলে তুমি ছাড় পেয়ে যাবে। তাহলে ২৮,০০০ ছাড় তুমি এই প্রিভিয়াস ইয়ারেই পাবে। ঠিক আছে। আর বলছে ৪০,০০০ পে করেছো ২২শে আগস্ট ২৪ ২২শে আগস্ট ২৪ তাহলে ২২শে আগস্ট ২৪ মানে এখানে। এটা তো তুমি এই প্রিভিয়াস ইয়ারে পে করোনি। কিন্তু রিটার্ন সাবমিট করার আগেই পে করেছো। তাহলে এই প্রিভিয়াস ইয়ারে ছাড় পাবে। তার মানে প্রশ্ন হলো এই ৬৮,০০০ যে টোটাল পেমেন্ট এটা এই প্রিভিয়াস ইয়ারেই ছাড় পাওয়া যাবে। এই প্রিভিয়াস ইয়ারেই ছাড় পাওয়া যাবে ২৩-২৪ এ। নেক্সট বোনাস টু এমপ্লয়ি, এমপ্লয়িদের আমি বোনাস দিয়েছি। ওই রিকগনাইজ আরপিএফ এর মতন ৫২,০০০ যার মধ্যে ৪০,০০০ পে করেছো 5th এপ্রিল 2024 অর্থাৎ এটা তুমি ২৩-২৪ এই ছাড় পেয়ে যাবে ৪০,০০০ এবার ১২,০০০ পে করেছো কবে? ডিসেম্বর মাসে। আমাদের লাস্ট ডেট কবে? অক্টোবর মাসে। কিন্তু তুমি নভেম্বর ক্রস করে ডিসেম্বর মাসে গিয়ে পে করেছো। ডিসেম্বর মাসে পে করেছো। তাহলে কি এটা কি এই প্রিভিয়াস ইয়ারে ছাড় পাবে? না স্যার। না স্যার এটা আমি এই প্রিভিয়াস ইয়ারে ছাড় পাবো না। এই প্রিভিয়াস ইয়ারে ছাড় না পেয়ে আ এটা পরের প্রিভিয়াস ইয়ারে ছাড় পাবো। বুঝতে পারলে তো? এটা এই যে এই ১২,০০০ কোন প্রিভিয়াস ইয়ারে ছাড় পাবো? ২৩-২৪ না। এটা ২৪-২৫ এ ছাড় পাবো। ২৪-২৫ প্রিভিয়াস ইয়ারে গিয়ে ছাড় পাবো। বুঝতে পারছো তো? মাথায় রাখবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট করবে। কমেন্ট করবে বুঝতে অসুবিধা হলে। ঠিক আছে? আমি দেখব তাহলে এর জন্য যদি আরো কিছু আরো একটু ভালো করে যদি কিন্তু ভিডিও নিয়ে আসা যায়। ঠিক আছে? সিটটা কি বলছে? এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড আগেই বলেছি ৬০,০০০ খরচা করেছে। ঠিক আছে? কোম্পানি ৬০,০০০ খরচা করেছে। কিন্তু ৩০,০০০ পে করেছো কবে? স্যার ফেব্রুয়ারি ২৪ তার মানে এটা তুমি আমাদের প্রিভিয়াস ইয়ার পাবো ২৩-২৪ ২৩-২৪ এই ছাড় পেয়ে যাবে। ঠিক আছে? আর ১২,০০০ পে করেছো কবে? স্যার এপ্রিল ২৮-২৪ এটাও তুমি ২৩-২৪ ছাড় পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ১৮,০০০ পে করেছো কবে? স্যার ডিসেম্বর। তার মানে তোমার রিটার্ন সাবমিট করার পরে পে করেছো। তাহলে এটা ২৩-২৪ ছাড় পাবে না। এটা কবে ছাড় পাবে? ২৪-২৫ এ ছাড় তো পাবে। কিন্তু কোন প্রিভিয়াস ইয়ার ছাড় পাবে এটাই ম্যাটার করে। লাস্ট ইন্টারেস্ট অফ রুপিস 12,000 অন লোন টেকেন এলআইসি। এলআইসি থেকে তুমি লোন নিয়েছো। এলআইসি থেকে তুমি ১২,০০০ লোন নিয়েছো। ১২,০০০ সরি তুমি লোন অনেক টাকা নিয়েছো। তো তুমি ১২,০০০ ইন্টারেস্ট পে করছো। তো ইন্টারেস্ট পে করছো এটা তো খরচা। তো এটা অ্যালাওয়েবল খরচা। কোন সন্দেহ নেই। কিন্তু তুমি কবে পে করছো? তুমি পে করছো মে মাসের ১৫ তারিখ ২৪ ঠিক আছে? এবার আমাদের ব ব বুঝতেই পারছো? তাহলে আমাদের রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে? স্যার রিটার্ন সাবমিট করার ডিউ ডেট তো ধরুন না ওই এখানে কোম্পানির ক্ষেত্রে বলেছি ৩১ তার আগেই তুমি পে করে দিয়েছো। তাহলে তুমি এটা ২৩-২৪ এই ছাড় পেয়ে যাবে। এই ছিল অঙ্ক। কত সুন্দর অঙ্ক ছিল দেখো। তাহলে বুঝতে পারলে এরকম টাইপের অঙ্ক যদি ধরো এই ৪ টের মধ্যে কোনো একটা পয়েন্ট দিয়ে দিল। তুমি যদি না জানা থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। আমি কিন্তু দুটো কভার করে দিলাম। আমি তোমাকে কোম্পানি দিয়ে করে দিলাম। যদি এটা ইন্ডিভিজুয়াল দেয় তখন কিন্তু ৩১ জুলাই। মাথায় রাখবে ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে ৩১ জুলাই আর কোম্পানির ক্ষেত্রে ৩১ অক্টোবর। স্যার যদি পার্টনারশিপ ফার্ম দেয় সেক্ষেত্রেও ৩১ অক্টোবর। আচ্ছা। আর আরো কত পয়েন্ট দিয়েছে? ১, ২, ৩, ৪, ৫ দেখো। স্যার এই পয়েন্টগুলো কি হবে? একদম ইজি পয়েন্ট। একদমই ঘাবড়াতে হবে না। একদম আমি আছি ঘাবড়াতে হবে না।
শোনো, বলছে a machine worth rupees 45,000 was purchased for scientific research relating to the business carried on by the SSC. তাহলে একটা মেশিন কেনা হয়েছে 45,000 টাকা। আচ্ছা মেশিন কেনা কি খরচা? স্যার ক্যাপিটাল খরচা, ক্যাপিটাল খরচা। কিছুক্ষণ আগে সায়েন্টিফিক রিসার্চ বললাম। ক্যাপিটাল খরচা। ঠিক আছে? মেশিন কেনা হয়েছে কেন? সায়েন্টিফিক রিসার্চের জন্য রিলেটিং টু দ্য বিজনেস ক্যারিড অন বাই দ্য এসএসসি। তাহলে এটা তো বুঝতেই পারছো। তো এই খরচার উপর পুরোপুরি 100% ছাড় পাওয়া যাবে। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। এটা হচ্ছে অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। তারপর বলেছে কি? এফেক্টটা বলছে। দেখো এফেক্টটা কি বলেছে? এটা কত নম্বর সেকশনে আছে আমি বলে দিচ্ছি। এটা তো আগেরটাতে ইটটা বললাম 35 আন্ডার সেকশন 35 এ বলা আছে। আর এটা হচ্ছে 40A3 তে বলা আছে। ঠিক আছে? এবার আমরা পড়ব 40A3। স্যার 40A3 তে কি বলে? সিম্পল কথা। তুমি যদি তুমি যদি ক্যাশে যদি 10,000 টাকার বেশি পেমেন্ট করো, তুমি যদি ক্যাশে 10,000 টাকার বেশি পেমেন্ট করো, তাহলে কিন্তু পুরোপুরি ডিসঅ্যালাউড হয়ে যায়। 10,000 কিসে? ক্যাশে যদি 10,000 টাকার বেশি মেইন অঙ্কে আসতে পারে কিন্তু। বিজনেসের মেইন অঙ্কে থাকতে পারে বড় অঙ্কগুলোতে। ক্যাশে যদি তুমি 10,000 টাকার বেশি পেমেন্ট করো, তাহলে কিন্তু ওটা কিন্তু পুরোপুরি ডিসঅ্যালাউড হয়ে যায়। তো এখানে কি বলেছে? ইফেক্টটা বলছে ক্যাশ পেমেন্ট অফ রুপিস 30,000 30,000 টাকা তুমি ক্যাশে পে করেছো। কাকে? কেইটার্সকে যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাকে তো টাকা পেমেন্ট করতে হবে। তুমি ক্যাশ টাকা 30,000 টাকা দিয়েছো। কেন? ও চেকটা বলছে চেক নেব না। ও বলে চেক নেব না। তাই তুমি ওকে ক্যাশে 30,000 টাকা পেমেন্ট ক্যাশে যদি 10,000 টাকা বেশি পেমেন্ট করো তাহলে ডিসঅ্যালাউড হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটা কিন্তু ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। তাহলে কিন্তু ডিই বুঝতে পারবে তো? ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। এবার জিটটা কি বলছে? পেনাল্টি অফ রুপিস 5,000 পেড টু কাস্টমস অথরিটি ফর ভায়োলেশন অফ কাস্টম ল। তুমি কাস্টম ল ভায়োলেট করেছো, তার জন্য তোমাকে পেনাল্টি দিতে হচ্ছে। এটা কি অ্যালাওয়েবল খরচা না ডিসঅ্যালাউড? তুমি বিজনেস করেছো বলো না। স্যার এটা ডিসঅ্যালাউড খরচা, এটা ডিসঅ্যালাউড খরচা, এটা ডিসঅ্যালাউড খরচা। এখানে লিখবো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। তারপর কি বলছে? ব্রোকারেজ অফ রুপিস 10,000 পেড ফর রেজিং আ লোন ফর দ্য পারপাস অফ বিজনেস। তো তুমি নিজে ভাবো, তুমি বিজনেস করছো, তোমার লোন দরকার, লোন নিয়েছো। ঠিক আছে? তা তুমি যার মারফত লোন নিয়েছো তাকে সে তো লোনের ব্যবস্থা করে দিত তোমার, যাতে লোন তাড়াতাড়ি পাস হয়ে যায়। ঠিক আছে? স্যাংশন হয়ে যায়। তো তো যার মারফত তুমি লোনটা পেয়েছো, যে তোমাকে সাহায্য করেছে লোনটা পেতে, তাকে তোমার কি দিতে হবে? ব্রোকারেজ বা কমিশন যাকে বলে এটা দিতে হবে। এটা তোমার কিন্তু অ্যালাওয়েবল খরচা। এটা অ্যালাওয়েবল খরচা। ঠিক আছে? এই খরচাটা না করলে তুমি লোন পেতে না। নেক্সট লাস্ট পয়েন্ট বলছে কি রুপিস 15,000 পেড টু অ্যান ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার ফর কন্ডাক্টিং অ্যাপিল বিফোর ইনকাম ট্যাক্স। তা এটা কি? এটা ইনকাম ট্যাক্স অ্যাডভাইজারকে তোমাকে 15,000 টাকা পে করতে হয়েছে। সে তোমাকে ইনকাম ট্যাক্স সম্পর্কে বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছে, অ্যাডভাইস দিয়েছে। তো এটা অ্যালাওয়েবল খরচা। এটা অ্যালাওয়েবল খরচা। তো এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমরা কালকে দেখতে পাবে। আমি দেখো একটা পার্ট করিয়ে দিলাম। এই পার্ট থেকে কিন্তু তুমি পরীক্ষায় কালকে কোশ্চেন দেখতে পাচ্ছ। ঠিক আছে? কালকে কিন্তু পরীক্ষায় এই পার্ট থেকে কোশ্চেন দেখতে পাচ্ছ। তাহলে তুমি বুঝতে পারলে ব্যাপারগুলো কি, কি বললাম। এরকম এরকম কিন্তু আমাদের এরকম তো আমাদের বইতে আমরা বহু পয়েন্ট লিখিয়ে দিয়েছি স্টুডেন্টদের। তো ওদের কোন রকমের কোন সমস্যা হবে না। তো এরকম তো আমি এখন কটা বললাম, তোমার ৭, ৮, ১০ টা পয়েন্ট তোমার সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের সঙ্গে আমি ৮ থেকে ১০ টা পয়েন্ট শেয়ার করলাম। ঠিক আছে? এই দেখো আমাদের বইতে একদম পুরো বইতে সুন্দর করে লেখা আছে। ১৮-১৯ টার মতন পয়েন্ট নোট করা আছে। তো ওরা জাস্ট একবার রিড করে তোমরা একটু দেখে নাও, এখানে স্ক্রিনশট তুলে নিতে পারো। কোনগুলো অ্যালাওয়েবল খরচা, কোনগুলো ডিসঅ্যালাওয়েবল খরচা। ব্যাস। এরপরে আমরা এরপরে আমরা কি করব? ওই বিজনেস প্রফেশনে যে কটা অঙ্ক, প্রফেশনের ১ টা অঙ্ক আর বিজনেস ২ টো অঙ্ক, ৩ টা অঙ্ক করব। তাহলে কিন্তু এই পার্টটা এই আমাদের ফাইনাল টাস্কটা শেষ হয়ে যাবে পিজিইপির।